স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বললেন প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আশাবাদ। ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ মির্জা ফখরুলের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই আসছে নতুন কর্মসূচি। পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন পুলিশের সাবেক এডিসি সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় জামিন মঞ্জুর। বেনজিরের 7টি অবৈধ পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। ছাগল কাণ্ডে নিরুদ্দেশ রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাকি। এমপি আনার হত্যা মামলা তদন্তে ফের কলকাতা যাচ্ছে ডিবির প্রতিনিধি দল। গ্যাস বাবুর মোবাইল উদ্ধারের নির্দেশ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTM টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ভারতের কাছে বাংলাদেশ বিক্রির গুজব রটনাকারীদের পাকিস্তানি দালাল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করতে পারে না। সাম্প্রতিক ভারত সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের সাথে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই গুরুত্ব পাবে। নোবেল পুরস্কার পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 21 ও 22 জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে উঠে আসে দেশের মধ্য দিয়ে ভারতের পণ্যবাহী নতুন রেল চুক্তির প্রসঙ্গটি। বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা দেশ বিক্রির কথা বলে প্রকাশ্যে ভারতের বিরোধিতা করলেও ভারতে গিয়ে ক্ষমতার জন্য তারাই পা ধরে বসে থাকেন। সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। সংবাদ সম্মেলনে উঠে আসে আলোচিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার বিষয়গুলো। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বঞ্চিত করেছে তারাই মামলা করেছে, সরকার কিছুই করেনি। তো লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সেই পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জমা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে। এ সময় প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে এই সফরের আলোচনার বিষয় তুলে ধরেন। মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পাবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। যারা দুর্নীতি করে সম্পদ গড়েছে তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অর্থের নেশায় পড়লে দেশ ছেড়ে পালাতে হয়, এটি প্রমাণিত। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থুয়ে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতকে সব উজাড় করে দেওয়ার ফলেই আওয়ামী লীগই পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কারো কাছে বিক্রি হলে দেশের ক্ষমতা তাদের হাতেই থাকতো। গুলশানে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল জানিয়ে মহাসচিব অভিযোগ করেন, বারবার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানালেও সরকার তাতে বাধা দিচ্ছে। সাইফুর রিপনের প্রতিবেদন। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসির স্পেশালিস্টগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত।
বিএনপি মহাসচিব বলেন, বেআইনি অসাংবিধানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে তাকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। লিভারের সিরোসিস একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্ল্যান্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। সম্প্রতি সরকার প্রধান ভারত সফরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে ভারতকে একতরফা সব সুবিধা দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 28 জুন এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে বিএনপি। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। সরকার প্রধানের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের দরজা জানলা খোলা রাখতে চাইলে আগে বিবেচনায় নিতে হবে নিজ দেশের স্বার্থ। দরজা জানলা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে, উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার, ওপেনলি করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে 2-1 দিনের মধ্যেই কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু চালুর 2 বছর পূর্ণ হলো। এ পর্যন্ত সেতু থেকে টোল আদায় হয়েছে 1648 কোটি টাকা। নিজ অর্থায়নে এমন অবকাঠামো নির্মাণ করায় আবারও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের 114তম বোর্ড সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রায় 1 ঘন্টা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পূর্ণ হয়েছে। এই প্রকল্পে 1,500 কোটি টাকা সাশ্রয় করেছে সরকার। অন্য প্রকল্পের অগ্রগতিও দৃশ্যমান। আজ 25 জুন মঙ্গলবার পদ্মা সেতু উদ্বোধনে 2 বছর পূর্তি হয়েছে। মোট 32,605 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতু 1500 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পেরেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নেতিবাচক রাজনীতিতে লিপ্ত দলটি। হত্যার রাজনীতি এদেশে শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা। 15ই আগস্টের মাস্টার মাইন্ড তারা, 3রা নম্বরের মাস্টার মাইন্ড তারা, 21শে আগস্টের মাস্টার মাইন্ডটা। আমরা হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। যে দল দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যায়, তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানানোর কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের মুখে এসব অভিযোগ সম্ভব। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন। তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য মতামত চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। জুবায়ের রাজিনের রিপোর্ট। নানা কাণ্ডে আলোচনায় আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি।
2021 সালে ঢাকা মহানগর পুলিশের সাবেক এডিসি গোলাম সাকলায়েনের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে কেক খাওয়ান এ চিত্রনায়িকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সে ছবি। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে পরি সাকলায়েন কাণ্ড। পুলিশের তদন্তে বেরিয়ে আসে পরিমণি সাকলায়েনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ঘনিষ্ঠতার সূত্রে পরিমণির বাসায় নিয়মিত যেতেন পুলিশের এ কর্মকর্তা। তার রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়েও অবস্থান করতেন পরিমণি। প্রথমে এ ঘটনা জানাজানি হওয়ার পর গোলাম সাকলায়েনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POM বদলি করা হয়। পরে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পুলিশ বিভাগের তদন্তে পরিমণির সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মেলায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। এতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি সাকলায়েন। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ সময় নাসির উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলা নিয়েও কথা বলেন পরিমণি। বিস্তারিত সাবরিনা মজুমদারের প্রতিবেদনে। মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছে ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরিমণি আত্মসমর্পণ করে। একই সাথে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করে। সকাল 10:30টায় শুরু হয় শুনানি। আদালতে এক পর্যায়ে বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে নাসির উদ্দিন বলেন, যেহেতু পরিমণি একজন নারী ও সন্তানের মা, সে কারণে তার জামিনে আমার কোনো আপত্তি নেই। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। এছাড়া আগামী 1 অক্টোবর মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি একটি কাউন্টার মামলা বলে জানান পরিমণির আইনজীবী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। এর আগে 18 এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও জুনায়েদ বক্তাদি ওরফে জিমকে 25 জুন আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। পানি নামলেও নতুন সমস্যায় সিলেট অঞ্চলের দুর্গতরা। খাবার ও পানির তীব্র সংকট, না খেয়ে আছেন অনেকে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকাল 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিম তাদের সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের অভিযোগ থেকে জানা যায়, বেনজির আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে জালিয়াতির মাধ্যমে 7টি সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই ঘটনার সাথে পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট 4 পরিচালক, 1 উপপরিচালক সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাগলকাণ্ড আলোচনায় আসার পর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি নিরুদ্দেশ। ঈদের পর গত 5 কর্মদিবসেও যাননি কার্যালয়ে। এতে সেবা নিতে গিয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। অর্থবছরের শেষ মাস হওয়ায় তার অনুপস্থিতিতে উপজেলা পরিষদে দাপ্তরিক কাজে সৃষ্টি হয়েছে জটিলতা।
সহকর্মী সুমন বর্মনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি সরকারি তিতুমির কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হন তিনি। পরে তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ লাভ করেন। ছাগলকাণ্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা চেয়ারম্যান লাকিকে আর কার্যালয়ে পাওয়া যায়নি। ঈদের ছুটির পরও আসেননি অফিসে। স্বামীর দুর্নীতির খবর ছড়িয়ে পড়ায় বিব্রত হয়েই অফিস করছে না বলে মনে করছেন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পরে তো আর অফিসে আসেন, আমরা জানি যে ম্যাডাম আসবে এতটুকুই জানি। চেয়ারম্যান স্যারের কাজটা তো আমরা পারবো না, যেটা স্যারের স্বাক্ষর লাগবে এটা তো আমরা দিতে পারবো না। এদিকে তার অনুপস্থিতিতে সেবা প্রার্থীরা অফিসে এসে ফিরে যাচ্ছেন, এতে সেবা বঞ্চিত হচ্ছেন ওই এলাকার মানুষ। না পাইছি না, বিনা লাগবে আগে গেছি একবার মনে আসছি বাজ্জামগা অনেক কি করুন। রায়পুরের জনগণের বিভিন্ন কাজকর্মের ক্ষতি হচ্ছে, অফিসিয়াল ক্ষতি হচ্ছে। অর্থ বছরের শেষ মাসে চেয়ারম্যানের এমন অনুপস্থিতিতে প্রশাসনিক কাজেও সৃষ্টি হয়েছে জটিলতা। এ ব্যাপারে কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। অনেক লোক আসছে যারা ওনার কাছে সাহায্যের জন্য আসছে বা বিভিন্ন কার্যের জন্য আসছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। চেয়ারম্যান সাহেব যেহেতু নেই, সেই সেবাটা আমরা দিতে পারছি না, কারণ ওনার জায়গা থেকে তো সেবাটা আমরা দিতে পারি না। বর্তমানে উপজেলা চেয়ারম্যান লাকির ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলার আলামত উদ্ধারে আবারও ভারতে যাবে বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা। মামলার অন্যতম আসামি গ্যাস বাবুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে অন্য আসামি শিমুল ভুইয়ার মোবাইল পর্যালোচনা করে 16 মে গ্যাস বাবুর সঙ্গে কলকাতায় যোগাযোগের প্রমাণ পায় তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। মামলার অন্যতম আসামি শিমুল ভুইয়ার আদালতের জবানবন্দিতে 16 মে কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর সঙ্গে যোগাযোগের কথা জানান। এ অবস্থায় গ্যাসবাবুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতার সঞ্জীবা গার্ডেনের পাশের খালে ফোনগুলো ফেলে দেওয়া হয় বলে ধারণা বাংলাদেশের কর্মকর্তাদের। এ অবস্থায় আবারও কলকাতায় যাবেন বলে জানান গোয়েন্দা প্রধান। কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে যখন আমরা গ্রেপ্তার করি, তখন তাকে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আপনার মোবাইলগুলি কোথায়। 3টা মোবাইল সে বললো যেটা আমি হারিয়ে গেছে, আমি জিডি করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে সে কিন্তু বলেছে যে এটি কোনো একজন নেতার নির্দেশে উনি এটা পুকুরে এবং ডুবাই ফেলে দিয়েছেন। সে কারণেই আমরা পরবর্তী পর্যায়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চেয়েছি যেন তাকে সশরীরে নিয়ে যেন আমরা ওই জায়গাগুলি পরিদর্শন করে সেখানে আমরা যেন দ্রুত মোবাইলগুলো উদ্ধার করছি। অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আমরা পাবো, আমার মামলার তদন্তে অনেক সহায়তা হবে। সে কারণে আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত জরুরি। এ সময় গোয়েন্দা প্রধান বলেন, গ্যাসবাবুর ফোন উদ্ধার করা গেলে মূল পরিকল্পনাকারী পলাতক শাহিন সহ বাকিদের ব্যাপারেও তথ্য পাওয়া যাবে। এদিকে আদালতের নির্দেশে আসামি গ্যাসবাবুকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী হাজারো পরিবার। অনেক এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন দুর্গতরা। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। 3000-এর বেশি বর্গ কিলোমিটার আয়তনের সুনামগঞ্জে ছোট বড় হাওরের সংখ্যা 137টি। এসব হাওরে ধান কাটা শেষে যখন নতুন পানি আসে, তখন হাওর পাড়ের মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ হয়। তবে এবছর তার উল্টো চিত্র। হাওরের নতুন পানি যেন অভিশাপ হয়ে এসেছে এই অঞ্চলের মানুষদের জন্য। পানি কিছুটা কমলেও এখনো অবধি পানিবন্দী হাজারো পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলেনি আশানুরূপ ত্রাণ। 3 দিন পানিতে থাকছি, টাকা পরে একটা বাঙ্গা নৌকা দিয়ে আমরা একজন মাইসে নিছে। 3 দিন আফাল খাইছি আমরা। আল্লাহ দিলে তো গেলাম, ওই চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ওই তারও আমরা দেখলো না। এদিকে মৌলভীবাজারের মনুধোলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাওর বেষ্টিত কুলাউড়া, জুড়ি ও বড়লেখার মানুষ।
3 উপজেলার হাওর অঞ্চলের প্রায় 3 লাখ মানুষ এখনো পানিবন্দী। খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই, কোনো কিছু আমরা দেখা সাক্ষাৎ করে নাই, আমরা পাইও না। মেরি ফাইতা আর গিয়া মাসাং ফাইতা আর বাদে 291 কইরা থাকা অবস্থা থাকতে আছে আর কি, কষ্ট কইরা কি করব। হবিগঞ্জে মঙ্গলবার দুপুর পর্যন্ত কুশিয়ারার পানি কমে বিপদ সীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। লোকালয়ের পানি হাওরে নামায় প্রধান খালনালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। এছাড়া এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এর বেশি মানুষ। লালমনিরহাটের তিস্তার পানি কমায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি নামলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে গ্রামীণ কাঁচা সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। এছাড়া আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া, চণ্ডীমারি এবং সড়ক উপজেলার কালমাটির কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে অন্তত 5,000 বসতভিটা, একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে। চর এলাকায় যে সমস্ত বাদামের আবাদ ছিল, সে আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই। ফসলের ক্ষতি হয়েছে এবং নদী ভাঙনের দেখা দিচ্ছে পুনরায়। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। টি-20 বিশ্বকাপের সেমির লাইন আপ চূড়ান্ত। আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ঈদের পরও উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ডিম ও কাঁচামরিচ, আর আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজি। ঈদের পর ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও অপরিবর্তিত গরু ও খাসির মাংস এবং সব ধরনের মাছের দাম। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঈদের পর অনেকটাই ক্রেতাশূন্য থাকে রাজধানীর বাজার, এতে দামও কিছুটা কমে যায়। তবে এবার ভিন্ন চিত্র। বাজারে ক্রেতা কম হলেও আলু, পেঁয়াজ, রসুন সহ নিত্যপণ্যের দাম চড়া। ঈদের পর নানা অজুহাতে দাম বেড়েছে কাঁচামরিচের। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকায়। ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা ডজন। খুচরায় প্রতি পিস ডিমের দাম 15 টাকা। দেখা গেছে কি এখন কোলেস্টোরে স্টক করে দিয়ে দিতে আছে, এই কয়দিন পরেই মনে করেন 10-15 দিন পরে মানুষজন আসবে ঢাকা, আবার সরাসরি আবার দাম বাড়িয়ে বিক্রি করব। কিন্তু কারণ বাজার থেকে কিনা হয়, ওখানে কিনা 220 টাকা, ওখান থেকে আসতেছে গাড়ি ভাড়া খরচ 20 টাকা, এই 20 টাকা আমাদের লাভ। আলু 60, টমেটো 140, বেগুন 100 টাকা দরে বিক্রি হচ্ছে। আদার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও রসুন। উচ্চ মূল্যের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। কেন বেশি, এটা তো আসলে সবাই আমরা যদি বেশি দাম দিয়ে কিনতে বেশি হবেই, ঠিক আছে। আমাদের উচিত যেটা বেশি দাম সেটা না খাওয়া। মাঝখানে মধ্যস্বত্বভোগী নানান ধরনের, এই পুলিশ থেকে শুরু করে নানান কিছু পাইকার, আড়তদার, এই যে বিভিন্ন জায়গায় যে ঢুকে এগুলো দাম বেড়ে যায়। উৎপাদন আছে এখানে, হয়তো বা সিন্ডিকেটের কোনো কারণ থাকতে পারে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমরা যারা ভোক্তা তাদের কাছে বেশি দামে বিক্রি করতেছে। ঈদের পর ব্রয়লার মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা কমে 180 থেকে 190 টাকা বিক্রি হচ্ছে। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্বস্তি নেই মাছের বাজারেও। পাঙ্গাস 200 থেকে 220, তেলাপিয়া 220 থেকে 230 ও রুই 350 থেকে 380 টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকি রয়েছে বলে মনে করে জাতিসংঘ। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী গাজায় এখন প্রায় 4,95,000 ফিলিস্তিনি বিপর্যয়কর খাদ্য সংকটে ভুগছে। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। খান ইউনিসের ত্রাণ সরবরাহের সময় ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুল শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেছে শিশুসহ আরও 11 জনের। আল শাতি শরণার্থী শিবিরে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়ার বোনো। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন।
খাদ্য আর বিশুদ্ধ পানির অভাবে দুর্ভিক্ষের চরম পর্যায়ে গাজাবাসী। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। গাজার প্রায় 4,95,000 মানুষ দুর্ভিক্ষের শিকার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য দেয় সংস্থাটি। এ দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। UNRW এর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ত্রাণ থাকা সত্ত্বেও শিশুরা অপুষ্টি ও পানি শূন্যতায় প্রাণ হারাচ্ছে। এদিকে মার্সি কর্পস মানবিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট কেট ফিলিপস বলছেন, গাজায় দুর্ভিক্ষের খবর আশ্চর্যজনক নয়, এটি প্রত্যাশিত ছিল। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে গাজায় মানবিক সহায়তা বাধার সম্মুখীন হয়েছে সংস্থাটি। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান তীব্র লড়াই শেষ দিকে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শেষ হচ্ছে। রোববার এক বিবৃতিতে একথা জানান তিনি। হামাসকে গাজার ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত যুদ্ধ চলবে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ কবে শেষ হবে? গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, খুব তাড়াতাড়ি তা হতে যাচ্ছে। যদি কোনো চুক্তি হয় তা হবে আমাদের শর্ত অনুযায়ী, এবং আমাদের শর্ত হলো যুদ্ধ শেষ করা। তবে আমরা হামাসকে ছেড়ে দেব না, এদের নির্মূল করতেই হবে আমাদের। এত কিছুর পরও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজার খান ইউনিসের ত্রাণ সরবরাহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। অন্যদিকে গাজা সিটির একটি স্কুলে ও মাগাজি শরণার্থী শিবিরে আরও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া গাজার আল শাতি শরণার্থী শিবিরে নিহত ফিলিস্তিনিদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ের বোনও নিহত হয়েছেন বলে জানা গেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন এমন চুক্তিতেই স্থানীয় সময় সোমবার মুক্তি পান তিনি। এদিকে মুক্তির পরপরই তার ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন অ্যাসাঞ্জের স্ত্রী। আফরিন মোয়ের রিপোর্ট। কয়েক বছর আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে গুপ্তচর ভিত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন এমন চুক্তিতেই কারামুক্তি মিলেছে। এর মধ্যেই যুক্তরাজ্য ছেড়েছেন তিনি। উইকিলিক্স জানায়, গুপ্তচর ভিত্তি নিয়ে মার্কিন আইন ভঙ্গ করার জন্য ক্ষমা চাইবেন অ্যাসাঞ্জ। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা তার, যেখানে ৬২ মাসের মতো কারাদণ্ড হওয়ার কথা রয়েছে। তবে ইতোমধ্যে এই সময়টা যুক্তরাজ্যে জেলে কাটিয়েছেন, তাই মুক্ত হয়েই নিজ দেশে ফিরতে পারবেন তিনি। মুক্তির পরপরই তার ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন অ্যাসাঞ্জের স্ত্রী। সমর্থকদের ছাড়া এ লড়াই সম্ভব হতো না বলে জানান তিনি। It's Wednesday the 19th of June. আমি আন্তরিকভাবে বলতে পারি যে আপনাদের সমর্থন ছাড়া কখনোই সফল হতো না। এটি একটি গুরুত্বপূর্ণ দিন, জুলিয়ানের স্বাধীনতার দিন, তাই আপনাদের অনেক ধন্যবাদ। জুলিয়ান এবং আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে আমরা আপনাদের সমর্থন চাই। এদিকে তার মুক্তির পরপরই এ বিষয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। অ্যাসাঞ্জকে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ায় ফিরে আনতে চান বলে জানান তিনি। 2006 সালে উইকিলিক্স চালু করেন অ্যাসাঞ্জ। এতে একের পর এক মার্কিন নথি প্রকাশ করতে থাকেন তিনি। 2010 সালের জুলাইয়ে উইকিলিক্স আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 70,000 নথি প্রকাশ করে। পরে এসব তথ্য বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হয়। এর কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার উপর ক্ষুব্ধ হয়। গ্রেফতার এড়াতে প্রায় 7 বছর ধরে যুক্তরাজ্যের উইকেডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11 এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।